নমস্কার, সুপ্রভাত। আমি শ্রীকান্ত মণ্ডল, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কান্না কলেজের বিএড বিভাগে পাঠরত একজন ছাত্র। আমি চতুর্থ সেমিস্টারের ইপিসি এই প্র্যাকটিকামটির টিচিং উইথ এ মাল্টিমিডিয়া কন্টেন্ট এইটির জন্য আমি সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্যক্রমের অন্তর্গত একটি কবিতা বঙ্গভূমির প্রতি, যেটি কার লেখা, মাইকেল মধুসূদন দত্তের লেখা, এই কবিতাটি বেছে নিয়েছি। এই কবিতাটি পাঠদানের পূর্বে আমরা কবিতার যে কবি সেই সম্পর্কে আমরা জেনে নেব। তো এই কবিতার কবি হলেন কে? মাইকেল মধুসূদন দত্ত, যিনি 1824 সালে উধনা বাংলাদেশের যশোরের সাগরদাড়ি অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বাংলা সাহিত্যের একজন প্রভাবশালী কবি ও নাট্যকার। তার সাহিত্যকর্মের মধ্যে উল্লেখিত রয়েছে কি না, তিনি বাংলা সাহিত্যে নতুন ছন্দরীতির প্রবর্তন করেছিলেন। মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের যে গতানুগতিক ছন্দ কিংবা রীতি ছিল সেগুলো তিনি বদলে দিয়ে তিনি পাল্টে নতুন যে ছন্দরীতি সেগুলো প্রবর্তন করেন। তার মধ্যে উল্লেখযোগ্য কি? অমিত্রাক্ষর ছন্দ, চতুর্দশপদী কবিতা বা সনেট। তার রচিত উল্লেখযোগ্য কাব্যগুলি হল মেঘনাদবধ কাব্য, তিলোত্তমা সম্ভব কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতাবলী। এই যে মেঘনাদবধ কাব্য, এটি বাংলা ভাষায় রচিত প্রথম সার্থক মহাকাব্য। এছাড়া তিনি কয়েকটি প্রহসন জাতীয় নাটক রচনা করেছেন। প্রহসন শব্দের অর্থ কি? হাস্যরসাত্মক নাটক, যেগুলো সমকালীন যে সমাজ, সেই সমাজকে ব্যঙ্গ বিদ্রূপ করে সমকালীন সমাজের যে খারাপ দিক বা অন্ধকারময় দিক সেগুলিকে তিনি এই নাটকগুলির মধ্য দিয়ে তুলে ধরেছেন। এগুলির মধ্যে উল্লেখযোগ্য কি না, একে কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও ইত্যাদি। আমরা এই যে কবিতা, এই কবিতার পাঠের প্রবেশের পূর্বে আমরা কবি সম্পর্কে আরও কয়েকটি বিষয় জেনে নেব, যার ফলে আমাদের এই কবিতাটা বুঝতে সুবিধা হবে। এই কবিতার সাথে কবির জীবনের কয়েকটি ঘটনা ওতপ্রোতভাবে জড়িত। কবির আকাঙ্ক্ষা ছিল ইংরেজি কবি হওয়ার। তিনি যখন হিন্দু কলেজে পড়াশোনা করেন তখন তিনি কি না শেক্সপিয়র, শেলি, জন মিল্টন ইত্যাদি ইংরেজি লেখকদের লেখার প্রতি তিনি খুবই লেখা পড়ে খুব অনুপ্রাণিত হয়েছিলেন। তার মনের মধ্যে ইচ্ছা ছিল তিনি ইংরেজি কবি হবেন, ইংরেজি ভাষা, ইংরেজি সাহিত্য নিয়ে তিনি চর্চা করবেন। এই জন্য তিনি কি করেছিলেন? তিনি বিদেশে পাড়ি দিয়েছিলেন এবং তিনি সেখানে মাইকেল যে উপাধি, খ্রিস্টধর্ম গ্রহণ করে মাইকেল উপাধি তিনি নিয়েছিলেন। কিন্তু ইংরেজিতে কাব্য চর্চা গিয়ে তিনি কিন্তু খুব একটা সাফল্য কিংবা তিনি সম্মান অর্জন করতে পারেননি। তারপরে তার মনে হয়েছে যে বঙ্গমাতা, যে বঙ্গভূমি, যাকে তিনি তুচ্ছ মনে করেছেন, যে বাংলা সাহিত্য সংস্কৃতিকে যিনি তুচ্ছ মনে করেছেন, সেগুলিকে তিনি আবার সেই বাংলা ভাষাতেই কাব্যচর্চা করবেন। এর ফলে তিনি সেই প্রবাসে বসেই বঙ্গমায়ের প্রতি ক্ষমা চেয়ে বঙ্গমাকে তিনি সম্মান জানিয়ে সেই বাংলাকে নিয়ে, সেই ভারত মাতাকে নিয়ে তিনি কবিতা কিংবা কাব্য সাধনা করতে তিনি চান। এটাই এই কবিতার মধ্য দিয়ে বলা হয়েছে। এটি একটি মূলত গীতি কবিতা। এই কবিতায় কবির শ্রদ্ধা, একাগ্রতা তীব্রভাবে প্রকাশ পেয়েছে বঙ্গভূমির প্রতি। কবিতায় কবি দেশমাতাকে মা হিসেবে এবং নিজেকে তার সন্তান ভেবেই কথাগুলি বলেছেন। দেখো কবিতার প্রথম যে স্তবক, সেখানে কি রয়েছে? রেখো মা দাসেরে মনে এ মিনতি করি পদে, সাধিতে মনের সাধ ঘটে যদি পরমাদ, মধুহীন করোনাগো তব মন কোকনদে। এখানে কবি নিজেকে দাস এবং বঙ্গমাতাকে মা হিসেবে মেনে নিয়ে তিনি বলছেন কি, যে আমার এই মনের স্বাদ, আমার যে মনের কামনা বাসনা, সেগুলো প্রকাশ করতে গিয়ে যদি কোনো ভুলভ্রান্তি হয় তুমি আমাকে ক্ষমা করো, আমাকে মধুহীন করো না তোমার মনের পদ্মে। কোকোনাদ শব্দের অর্থ কি? পদ্ম। অর্থাৎ বঙ্গভূমির প্রতি তিনি সম্মান জানিয়ে বলছেন, হে মা, আমার যে মনের স্বাদ,
আমি সেই মনের স্বাদ পূরণ করতে চাই, এবং সেই মনের স্বাদ পূরণ করতে গিয়ে যদি আমার কোনো ভুল হয়, তবে তোমার মনের পদ্যে আমাকে মধুহীন করো না। এর পরের স্তবকে আমরা কি দেখব? প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, এ দেও আকাশ হতে নাই খেত তাহে। অর্থাৎ তিনি প্রবাসে রয়েছেন, সেই প্রবাসে দৈবের বসে অর্থাৎ বিধাতার বসে জীব তারা যদি খসে এ দেও আকাশ হতে, তার যে দেহ, সেই দেহটাকে তিনি আকাশ হিসেবে তুলনা করেছেন, এবং তার যে আত্মা কিংবা তার যে প্রাণ, সে প্রাণটাকে তারার সাথে তুলনা করেছে। অর্থাৎ আকাশ থেকে যেমন তারা খসে পড়ে, সেরকম আমার জীবন থেকে যদি আমার প্রাণটা চলে যায়, তাও আমার কোনো নাই খেত তাই, তাতে আমার কোনো দুঃখ নেই। কারণ কবি বলেছেন, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। কারণ জন্মগ্রহণ করলেই মৃত্যুবরণ করতে হবে, কেউ কখনো অমর হয় না। চিরস্থির কবে নীর, হায় রে জীবন নদী। এই যে জীবন নদ, জীবন নামে যে প্রবাহিত নদী, কবি তার এই যে আমাদের মনুষ্য জীবন, এই মনুষ্য জীবনকে একটা নদীর সাথে তুলনা করেছেন। এই নদীতে যেমন কখনো জল স্থির থাকে না, কালের নিয়মে এক স্থান থেকে জল প্রবাহিত হয়ে অন্য স্থানে চলে যায়, সেরকম মানুষের জীবনও শৈশব, কৈশোর, বাল্য এর মধ্য দিয়েই কিন্তু প্রবাহিত হয়। তো মানুষের জীবন কখনো স্থির থাকে না। আবার বলছেন, কিন্তু যদি রাখো মনে, নাহিমা ডরি সমনে। কিন্তু মা, তুমি যদি আমাকে মনে রাখো, আমি কিন্তু মৃত্যুকে, এখানে সমন মানে হচ্ছে মৃত্যুর দেবতা বা যমরাজ, সেই যমরাজকেও আমি ভয় পাই না। মুখে গাও গলে না গো, পড়িলে অমৃত হদে। অমৃত যে হদ, যে অমৃত, আমরা জানি দেব অসুরদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল অমৃত লাভের জন্য, যেটা খেলে মানুষ অমরতা লাভ করে, সেই অমৃতে যদি মাছি পড়ে, মক্ষিকা মানে মাছি, তাহলে সেও কিন্তু নষ্ট হয়ে যায় না। সেইভাবে আমি তোমাকে নিয়ে কাব্য সাধনা করলে আমার যেটা, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে না। কী আছে দেখো, বলেছে, সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন। এই যে মনুষ্য জীবন, এই মনুষ্য জীবনে সেই কিন্তু শ্রেষ্ঠ কিংবা সেই ধন্য, যাকে লোক কখনো ভুলে না, যাকে তার মানুষ মনের মন্দিরে সর্বদাই সেবা করে। পরক্ষণেই কবি বলেছেন, কিন্তু কোন গুণ আছে যাচিব তব কাছে। কিন্তু আমার কি গুণ আছে যা তোমার কাছে আমি চাইব অমর হওয়ার জন্য? হেন অমরতা আমি কহগো শ্যামা জন্ম দে। আমি যে অমরতা লাভ করব, সেটা আমার কি গুণ আছে? আমার তো কোনো গুণ নেই। কহগো শ্যামা জন্ম দে, অর্থাৎ তিনি বঙ্গ জননীকেই এই কথাগুলো বলেছেন। এরপর কবি বলেছেন, তবে যদি দয়া করো, ভুল দোষ গুণ ধরো। অর্থাৎ কবি যে ভুলগুলো করেছেন, অর্থাৎ তিনি যে বাংলা ভাষা, বাংলা সাহিত্যকে তিনি হেয় করেছেন, হেয় করে তিনি ইংরেজি ভাষায় খ্যাতি যশ লাভের জন্য বিদেশে পাড়ি দিয়েছেন, এই সমস্ত ভুল, এই ভুলগুলোকে যদি কবি মানে বঙ্গমাতাকে বলছেন, যদি এইগুলোকে, আমার দোষগুলোকে যদি গুণ হিসেবে ধরো, ভুল দোষ গুণ ধরো, অমর করিয়া বর দেহদাসে সুবরদে। তাহলে আমাকে যদি অমর করার বর দাও, ফুটি যেন স্মৃতি জলে মানস মা যথাফলে। স্মৃতি জলে যেমন মানুষ থাকে, সেরকম আমিও যেন ফুটে থাকতে পারি, মধুময় তাম্রস কি বসন্ত কি শরদে। অর্থাৎ তাম্রস মানে শব্দের অর্থ কি পদ্ম, যেমন পদ্ম শরৎ হেমন্ত বসন্ত, অর্থাৎ প্রকৃতির সব ঋতুতেই তাহলে ফুটে থাকে, তার শোভা, তার দীপ্তি, তার যে রূপ, সেগুলো যেমন প্রদর্শন করে, আমিও সেমন সারা জীবনই যেন স্মৃতি জলে ফুটে থাকতে পারি। এটাই কবি বঙ্গমাতার কাছে বলেছেন। অর্থাৎ কবি মধুসূদন দত্ত এই কবিতায় দেশমাতাকে মা হিসেবে স্বীকার করে, নিজেকে তার সন্তান ভেবে তার যে মনের বাসনা, সেই মনের বাসনার কথা বলেছেন। তিনি এও বলেছেন যে তার কোনো মহৎ গুণ নেই, যে কারণে তিনি চিরস্মরণীয় হতে পারেন। বিনয়ী কবি তাই দেশমাতৃকার কাছে প্রগতি জানাচ্ছেন, তিনি যেন দেশমাতৃকার স্মৃতিতে পদ্মের মতো ফুটে থাকেন। ধন্যবাদ।